একই আরব উপদ্বীপ, পাশাপাশি দুটি দেশ। একদিকে ওমান, মধ্যপ্রাচ্যের অন্যতম স্থিতিশীল রাষ্ট্র। অন্যদিকে ইয়েমেন, যেখানে যুদ্ধ, দুর্ভিক্ষ, রাজনৈতিক বিভাজন আর সশস্ত্র গোষ্ঠীর সংঘাতে রাষ্ট্র কাঠামো প্রায় ভেঙে পড়েছে। অথচ দুই দেশেরই ছিল কৌশলগত অবস্থান, সমুদ্র বাণিজ্য আর বিপুল সম্ভাবনা। তাহলে একই অঞ্চলে একজন স্থিতিশীল হলো আর অন্যজন পরিণত হলো সংঘাতের কেন্দ্রে। ইয়েমেনের বর্তমান সংকট বুঝতে হলে ফিরে যেতে হবে অনেকটা ইতিহাসে। প্রাচীন যুগে ইয়েমেন পরিচিত ছিল অ্যারাবিয়া ফেলিক্স বা সৌভাগ্যবান আরব নামে। তুলনামূলক উর্বর জমি, বৃষ্টিপাত ও উন্নত সেচ ব্যবস্থার কারণে এই অঞ্চল ছিল কৃষি ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। মারিব বাঁধ ছিল সেই সমৃদ্ধির অন্যতম প্রতীক। একই সঙ্গে লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের সংযোগের কাছে অবস্থানের কারণে ধূপ, সুগন্ধি, রজন সহ নানা পণ্যের বাণিজ্যে ইয়েমেন একসময় বিপুল সম্পদ অর্জন করেছিল। ওমানেরও ছিল শক্তিশালী সমুদ্র বাণিজ্য। ওমানি নাবিকেরা ভারত মহাসাগর পাড়ি দিয়ে ভারত ও পূর্ব আফ্রিকার সঙ্গে বাণিজ্য করতেন। এমনকি জাঞ্জিবার পর্যন্ত ওমানি প্রভাব বিস্তৃত হয়েছিল। অর্থাৎ দুই দেশেরই ছিল বাণিজ্যিক ঐতিহ্য ও কৌশলগত ভূগোল। কিন্তু ইতিহাস দেখিয়েছে সম্পদ ও অবস্থান একাই একটা দেশকে সফল করে না। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে সেই একই ভূগোল সংঘাতের কারণ হয়ে উঠতে পারে। ওমান এই জায়গাতেই ভিন্ন পথ নেয়। 1970 সালে সুলতান কাবুস ক্ষমতায় আসার পর দেশটিতে আধুনিক রাষ্ট্র বিনির্মাণের বড় পরিবর্তন শুরু হয়। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, বন্দর, প্রশাসন ও অবকাঠামোতে ধারাবাহিক বিনিয়োগ করা হয়। তেলের অর্থ ব্যবহার করা হয় রাষ্ট্রীয় সক্ষমতা তৈরিতে। পরে তেল নির্ভরতা কমাতে পর্যটন, লজিস্টিক্স, শিল্প ও অন্যান্য খাত গুরুত্ব পেতে শুরু করে। ইয়েমেনের পথ ছিল সম্পূর্ণ ভিন্ন। উত্তর ও দক্ষিণ ইয়েমেনের আলাদা রাজনৈতিক ইতিহাস। 1990 সালের একই ভবনের পর ক্ষমতার দ্বন্দ্ব, 1994 সালের গৃহযুদ্ধ, 2011 সালের আরব বসন্ত এবং 2014 সালে হুতিদের রাজধানী সানা দখল, প্রতিটি ধাপে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরও দুর্বল হয়েছে। 2015 সালে সৌদি নেতৃত্বাধীন জোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন করে সামরিক হস্তক্ষেপ করলে সংঘাত আর শুধু অভ্যন্তরীণ থাকেনি। ইয়েমেন পরিণত হয় সৌদি আরব ও ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার অন্যতম প্রধান মঞ্চে। তবে ইয়েমেনের সংকটকে শুধু সৌদি বনাম ইরান হিসেবে দেখলে পুরো চিত্র পাওয়া যায় না। দেশটির ভেতরেই রয়েছে একাধিক শক্তি কেন্দ্র। হুতিরা উত্তর ও পশ্চিমের বড় অংশ নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও বিভিন্ন স্থানীয় বাহিনী দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রভাব ধরে রাখার চেষ্টা করছে। আবার দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী শক্তি, বিশেষ করে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতের প্রভাবও গুরুত্বপূর্ণ। ফলে ইয়েমেনের সংঘাত একই সঙ্গে স্থানীয় ক্ষমতার লড়াই এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রতিযোগিতা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হলো হুতিদের নিয়ন্ত্রণাধীন ভূগোল। ইয়েমেনের কাছেই রয়েছে বাব আল মান্দাব প্রণালী, যা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ফলে ইয়েমেনে সামরিক উত্তেজনা তৈরি হলে তার প্রভাব দেশটির সীমান্তে আটকে থাকে না, সরাসরি আন্তর্জাতিক বাণিজ্যে পৌঁছে যায়। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর হুতিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট এবং তাদের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা শুরু করে। এর ফলে বহু আন্তর্জাতিক শিপিং কোম্পানি লোহিত সাগরের পথ এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে বাধ্য হয়। এতে বেড়ে যায় পণ্য পরিবহনের সময় ও খরচ। আর 2026 সালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। হুথিরা সৌদি সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। একই সময়ে সৌদি আরবের সঙ্গে তাদের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই 9 আগস্ট হুথিরা সৌদি আরবের জাজান অঞ্চলে সৌদি আরামকোর একটি তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় সেখানে আগুন লাগার কথা নিশ্চিত করেছে।
এবং জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার সময়টিও গুরুত্বপূর্ণ, কারণ কয়েকদিন আগেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে। যদিও তুরস্ক বলছে এই ব্যবস্থা কোনো নির্দিষ্ট তৃতীয় দেশের বিরুদ্ধে নয়, তারপরও মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ সৌদি আরবের নিরাপত্তা ঝুঁকি শুধু ইয়েমেন সীমান্তে সীমাবদ্ধ নয়। একদিকে বাব আল মান্দাব, অন্যদিকে হরমুজ প্রণালী, দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথই এখন আঞ্চলিক উত্তেজনার কারণে ঝুঁকিতে। হরমুজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। ফলে একই সময়ে হরমুজ ও বাব আল মান্দাব অস্থিতিশীল হলে তেলের বাজার থেকে শুরু করে এশিয়া ইউরোপ বাণিজ্য পর্যন্ত বড় ধরনের প্রভাব পড়তে পারে। আর এখানেই ওমানের গুরুত্ব আবার সামনে আসে। ইয়েমেনের প্রতিবেশী হয়েও ওমান বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের জটিল কূটনীতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। হুথি ও সৌদি আরবের মধ্যে আলোচনায় ওমানের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ইয়েমেনের শান্তি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়েও মাস্কাটের কূটনৈতিক তৎপরতা সামনে এসেছে। অর্থাৎ একই ভূগোল দুই দেশকে দুই ভিন্ন ভূমিকায় দাঁড় করিয়েছে। ইয়েমেনের ভূগোল তাকে সংঘাতের কেন্দ্রে নিয়ে গেছে, আর ওমান সেই ভূগোল ও কূটনীতিকে ব্যবহার করেছে আলোচনার সেতু হিসেবে। তবে ওমানকে শুধু তেলের কারণে সফল রাষ্ট্র ভাবলেও ভুল হবে। দেশটির অর্থনীতিও তেল ও গ্যাসের উপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল, এবং তেলের দাম কমলে বাজেট ও অর্থনীতিতে চাপ পড়ে। কিন্তু ওমান ধীরে ধীরে পর্যটন, লজিস্টিক্স, বন্দর শিল্প সহ বিভিন্ন খাতকে গুরুত্ব দিয়ে অর্থনীতি বহুমুখী করার চেষ্টা করেছে। ইয়েমেনের সবচেয়ে বড় ক্ষতি শুধু তেল উৎপাদন কমে যাওয়া হয়নি, যুদ্ধ ধ্বংস করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অবকাঠামো, বিনিয়োগ, বাণিজ্য এবং মানুষের আস্থা। একজন ব্যবসায়ী এমন দেশে বিনিয়োগ করতে চাইবেন না যেখানে আগামীকাল বন্দর বন্ধ হয়ে যেতে পারে। একটি ব্যাংক জানে না অর্থনৈতিক লেনদেন কতটা নিরাপদ থাকবে, আর সাধারণ পরিবার জানে না আগামী মাসে খাবারের দাম কত হবে, আমাদের পেটে দুবেলা খাবার জুটবে কিনা। যুদ্ধ যখন বছরের পর বছর চলে, তখন শুধু ভবন ধ্বংস হয় না, ধ্বংস হয় একটি প্রজন্মের ভবিষ্যৎ। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, হুথিরা ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করলেও তাদের নিজস্ব ইয়েমেন কেন্দ্রিক রাজনৈতিক ও সামরিক হিসাবও রয়েছে। তাই তাদের প্রতিটি পদক্ষেপকে শুধু ইরানের নির্দেশ হিসেবে দেখলে বাস্তবতা অসম্পূর্ণ থেকে যায়। অন্যদিকে সৌদি আরবও আগের অবস্থানে নেই। দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিবর্তে তারা নিরাপত্তা ও রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে চায়। কিন্তু একই সঙ্গে সীমান্ত, তেল স্থাপনা ও আন্তর্জাতিক বাণিজ্য পথ নিরাপদ রাখাও তাদের জন্য অপরিহার্য। আর ইয়েমেনকে ঘিরে শুধু সৌদি আরব ও ইরান নয়, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, পাকিস্তান এবং চীনের মতো শক্তিগুলোরও নিজস্ব কৌশলগত কিছু হিসাব রয়েছে। চীন ও হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিজেদের জাহাজ ও ট্যাঙ্কারের নিরাপদ চলাচল নিশ্চিত করার চেষ্টা করেছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। তাহলে ইয়েমেন কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? সম্ভব, কিন্তু শুধু যুদ্ধ বন্ধ করলেই হবে না। প্রয়োজন একটি কার্যকর রাজনৈতিক সমঝোতা, শক্তিশালী ও একক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নিরাপদ বন্দর, স্থিতিশীলতা এবং স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা, বিদ্যুৎ ও পানি সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামোর পুনর্গঠন। একই সঙ্গে দেশের বিপুল তরুণকে, জনগোষ্ঠীকে অর্থনীতির সঙ্গে যুক্ত করতে হবে। কারণ ইয়েমেনের সবচেয়ে বড় সম্পদ শুধু তেল নয়, তার সবচেয়ে বড় সম্পদ তার কৌশলগত অবস্থান, মানুষ এবং ইতিহাস। আর ওমানের গল্প একই শিক্ষা দেয়। একটি দেশের হাতে তেল থাকতেই পারে, সমুদ্রবন্দর থাকতেই পারে, কৌশলগত অবস্থান থাকতেই পারে, কিন্তু সেই সম্পদকে রাষ্ট্রীয় শক্তিতে পরিণত করতে প্রয়োজন স্থিতিশীল প্রতিষ্ঠান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কূটনৈতিক ভারসাম্য এবং মানুষের উপর বিনিয়োগ। তাই ইয়েমেন ও ওমানের গল্প আসলে শুধু দুই প্রতিবেশী দেশের গল্প নয়, এটি মধ্যপ্রাচ্যের একটি বড় বাস্তবতার ছবি।
একদিকে ইয়েমেন দেখাচ্ছে রাজনৈতিক বিভাজন ও দীর্ঘ যুদ্ধ একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশকেও কিভাবে দুর্বল করে দিতে পারে, অন্যদিকে ওমান দেখাচ্ছে একই অঞ্চলে স্থিতিশীলতা, কূটনীতি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটি দেশকে কিভাবে আঞ্চলিক শক্তিতে পরিণত করতে পারে। আর আজ যখন হুথিদের ড্রোন সৌদি আরবের তেল স্থাপনায় আঘাত করছে এবং হরমুজ ও বাব আল মান্দাব দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথই উত্তেজনার মধ্যে রয়েছে, তখন ইয়েমেনকে আর শুধু একটি যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে দেখার সুযোগ নেই, কারণ এই দেশের ভূগোল এমন যার অস্থিরতা বিশ্ব বাণিজ্যের পথ বদলে দিতে পারে। আর ঠিক পাশেই ওমান প্রমাণ করেছে একই ভূগোল সংঘাতের কারণ না হয়ে কূটনীতির শক্তিও হতে পারে। শেষ পর্যন্ত তাই প্রশ্নটা শুধু একটি দেশের হাতে কত তেল আছে সেটি নয়, প্রশ্ন হলো একটি রাষ্ট্র তার সম্পদ, ভূগোল ও সম্ভাবনাকে কতটা বুদ্ধিমানের সঙ্গে কাজে লাগাতে পারে। ইয়েমেনের ইতিহাস সেই প্রশ্নের সতর্ক বার্তা, আর ওমানের পথ তারই পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল্প উত্তর।